প্রিয় শ্রোতা, আমন্ত্রণ বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন একান্ত ভুবনে। একান্ত ভুবনে সবসময় একান্তে একজন মানুষ, প্রিয় মানুষ, গুণী মানুষ আমাদের সাথে স্টুডিওতে থাকেন আলাপচারিতায়। আর সেই ধারাবাহিকতায় আজও একজন প্রিয় মানুষ আমাদের সাথে গল্প আড্ডায় পুরোটা সময় কাটাবেন। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন কবি, ঔপন্যাসিক এবং তিনি নিজেকে সবচেয়ে বেশি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন গল্পকার হিসেবে। সাদাত হোসাইন, কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? খুব ভালো লাগছে। ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় দিয়েছেন, সেজন্য যার পর নাই ভালো লাগা। আর প্রিয় সময় যেহেতু দ্রুত চলে যায়, আমরা একটু দ্রুত চলে যেতে চাই একদম শুরুতে। সাদাত হোসেনকে তো আমরা সবাই চিনি। এই সাদাত হোসেনের শৈশব, কৈশোর, বেড়ে ওঠার সেই সময়টায়। আমার বেড়ে ওঠা হচ্ছে মাদারীপুর জেলার কালকিনি থানার কয়ারিয়া গ্রামে। আমি এখন আজকে এই প্রোগ্রামে আমন্ত্রিত অতিথি হিসেবে আসতে পেরেছি যে কারণে যে আমি লেখালেখি করি এবং একটা বাংলা ভাষার একটা বৃহৎ অংশের মানুষ আমার লেখা পড়ছে, সেটি একটা কারণ এখানে আমন্ত্রিত হতে পারার, মানে যোগ্য ব্যক্তি হিসাবে আর কি নিজেকে পরিগণিত করার। তো এইটার পেছনে আমার কাছে মনে হয় যে এই যে আমি লেখক হয়ে ওঠা, এইটার পেছনে আমার গ্রাম এবং আমার শৈশবের ভূমিকা সবচেয়ে বেশি। মানে খুবই সৌভাগ্যজনকভাবে যে আপনার বাড়ি এবং আমার বাড়ি কাছাকাছি, নদীর এপারে এবং ওপার। আচ্ছা, তো আমাদের এই সংস্কৃতিটার সঙ্গে আপনি খুব ভালো রিলেট করতে পারবেন। আমাদের বাড়ির পাশে একটা নদী আছে, যে নদীটা হচ্ছে বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের সীমান্ত রেখা আর কি। একটা মজার তথ্য দিই আপনাকে, আমি একদিন পর্যন্ত জানতাম যে এটা হচ্ছে আড়িয়াল খাঁর একটা শাখা বা প্রশাখা নদী। তো কিছুদিন আগে আমি জানলাম যে এই নদীটার নাম হচ্ছে পালর্দি নদী। আচ্ছা। কিন্তু গত 3 দিন আগে আমি বাংলাদেশের টেলিভিশন চ্যানেল এনটিভিতে একটা ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। তো ওখানে আমাদের দেশের খুব প্রখ্যাত কবি আলফ্রেড খোকন, ওনার সঙ্গে কথা হচ্ছিল এবং ওনার বাড়িও হচ্ছে ওই অঞ্চলে এবং উনি ওখানকার মানে প্রচুর পড়াশোনা করেছেন। তো উনি হঠাৎ করে আমাকে বললেন যে তুমি কি জানো ওই নদীটার নাম কি? তা আমি তো প্রথমে বললাম যে নদীটার নাম তো আমরা সাধারণত শুনেছি যে আড়িয়াল খাঁর একটা প্রশাখা নদী। পরে শুনলাম পালর্দি নদী, পরে বললো যে না, ওই নদীটার নাম হচ্ছে খণ্ডেশ্বরী। আমারও কিন্তু জানা ছিল। হ্যাঁ, এবং আমার ধারণা এটা মানে আমার পরিচিত কেউ এটা জানেন না যে এই নদীটার নাম হচ্ছে খণ্ডেশ্বরী। সো আমি শুনে খুবই আবেগাপ্লুত হয়েছি, কারণ এই নদীর উপরে এই নদীকে এই নদীর আমার স্মৃতিময় শৈশবের সবটুকু জুড়ে হচ্ছে ওই নদী। আমার সব লেখায় প্রচুর নদী আছে এবং সেটা এই নদীটার কারণেই। হ্যাঁ, ইনফ্যাক্ট এই নদী নিয়ে আমাদের এত স্মৃতি, এখন পদ্মা সেতু হওয়ার কারণে লঞ্চ আমাদের বন্ধ হয়ে গেছে। কিন্তু শৈশবে এই লঞ্চ নিয়েও অসাধারণ সব অনুভূতি আর স্মৃতি আছে। যেমন ধরেন, এই লঞ্চটা যেত হচ্ছে সদরঘাট থেকে। তো এরপরে যাওয়ার পথে আপনাদের বাড়ি হোসনাবাদে একটা ঘাট দিত। ওইখানে আমার মনে আছে ছোটবেলায় দেখতাম যে হোসনাবাদের ওইখানে আবার কোনো একটা মারামারির ব্যাপার ছিল, এই কারণে পরপর 2টা ঘাট দিতে হতো। মনে আছে আপনার? নতুন বাজার পুরনো বাজার, ওইটা নিয়ে বিশাল মারামারির একটা ব্যাপার ছিল যে কোন ঘাটে হচ্ছে লঞ্চ ভিড়বে। মানে 1 মিনিট পরে আবার আরেকটা ঘাট, মানে আমিও ভুলে গিয়েছিলাম প্রায় ঘটনাটা। এবং ওইখানে ভিড়তে হবে। তো তারপরে ওইখান থেকে আসতো, এসে হচ্ছে আমাদের কয়ারিয়া হুরার হাট। হ্যাঁ, সো ওইখানে হচ্ছে ঘাট দিত এবং আমাদের ওইখানে বসেও একবার ঝামেলা হলো যে নদীর এপারে হচ্ছে মাদারীপুর জেলা ঢাকা বিভাগ, ওপারে হচ্ছে মানে পিঙ্গলাকাঠি আরেকটা বাজার, বাট ওপাশে আরেকটা জায়গা আছে। তো অনেকেই দাবি করতেন যে ওই পাশেও ঘাট দিতে হবে, এই পাশেও ঘাট দিতে হবে। এটা নিয়েও একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে। তো তাদের ওখানে যাওয়ার পরে লঞ্চটা একবার এই পাশে ঘাট দিত, আবার ওই পাশে ঘাট দিত, তারপরে পিঙ্গলাকাঠি, তারপরে গৌর নদী, তারপরে টর্কি। তো এই লঞ্চ হচ্ছে যখন বর্ষার সিজনে টর্কি পর্যন্ত যেতে পারতো, কিন্তু যখন শীতের মৌসুম তখন তো নদী শুকিয়ে যেত, মানে পানি কম হতো। তো তখন নদীর লঞ্চ হচ্ছে তখন আর টর্কি বা গৌর নদী যেতে পারতো না বা পিঙ্গলাঘাটে যেতে পারতো না। তখন আমাদের যে হুরার হাট বলে যেটাকে, ওখানেই হচ্ছে লঞ্চ সারাদিন থাকতো আর কি। এরপর আর যেতে পারতো না। এরপর মানুষ নেমে হয়তো উপায় দিয়ে লঞ্চ ট্রলারে করে বা নৌকা করে বা রিক্সা করে যেত। তো যখন লঞ্চটা আমাদের নদীর ঘাটে বাঁধা থাকতো, আমরা ফুটবল খেলে সব গিয়ে লঞ্চের ছাদে উঠতাম, উঠে তারপরে ঝপাত করে সেই 3তলা লঞ্চের ছাদ থেকে লাফিয়ে নদীতে পড়তাম। তো আমার শৈশব আসলে, আমি বলি নদী হচ্ছে কি, আপনি একটা জিনিস খেয়াল করবেন, পৃথিবীর যত সভ্যতা গড়ে উঠেছে সব হচ্ছে নদীকে কেন্দ্র করে। নদী ছাড়া কিন্তু পৃথিবীতে মানে সেই অর্থে কোনো সভ্যতা গড়ে ওঠে নাই। এবং আমার কাছে মনে হয় যে সৃষ্টিশীল মানুষ তৈরির ক্ষেত্রেও নদীর ভূমিকা অসীম। একদম। নদীকে কিন্তু অনেকে বলে, অনেক বিখ্যাত
কবিতা বা গানে কিন্তু বলা হয় যে নদী ও নারীর কথা একটা আচ্ছা কথা নদীকে বলে। নারীর সঙ্গে তুলনা করা হয়, তো নারী কি? নারী তো নারীর চেয়ে বড় সৃষ্টিশীল কেউ তো আর পৃথিবীতে নাই, তাই না? নারী কি করে? সে সন্তান জন্ম দেয়, তাই তো? আমার কাছে মনে হয় নদী সৃষ্টিশীল মানুষ জন্ম দেয়। আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি জসিমউদ্দিনের কথা বলেন, তার বাড়ি ফরিদপুরে এবং সেখানে তার বাড়ির পাড়িতে একটা সুন্দর নদী বয়ে গেছে। আপনি মাইকেল মধুসূদন দত্ত ধরেন শততেহে নদ। কপোতাক্ষ নিয়ে লিখেছেন। আপনি দেখবেন যে সকল লেখকরা হুমায়ুন আহমেদ সোমেশ্বরী নদী নিয়ে লিখেছেন, ময়ূরাক্ষী লিখেছেন, হ্যাঁ, কল্পনায় নদী থাকে, বাস্তবে নদী থাকে। তো আমার কাছে মনে হয়েছে যে কীর্তনখলা নিয়ে অনেক লেখা হয়েছে, লেখা পদ্মা নিয়ে অনেক লেখা হয়েছে না? তো আমার কাছে মনে হয়েছে যে ওই নদীটা আমার শৈশব, আমার সৃষ্টিশীলতার সঙ্গে খুবই গভীরভাবে, ঘনিষ্ঠভাবে যুক্ত। এবং আমিও কোনো একটা কবিতায় লিখেছিলাম যে এই পৃথিবী 1000 বছর ধরে নদীর নামে নারীর কথা বলে। বাহ বাহ। তো আমার শৈশব কৈশোর আসলে ওই নদীর পাড়ে বেড়ে ওঠা, ফুটবল খেলা, ওই ঝাঁপ দিয়ে গাছের ওপর থেকে নদীর মধ্যে পড়া, তারপরে হচ্ছে লঞ্চের উপর থেকে পড়া। এবং আরেকটা ইন্টারেস্টিং গল্প আছে, সেটা হচ্ছে সম্প্রতি আমি গিয়েছিলাম আমেরিকায়, আপনার নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল বাংলা বুক ফেয়ারের 35তম আসরে, এবং আমি ওইটার ইতিহাসের সর্বকনিষ্ঠ উদ্বোধক ছিলাম। তো আমি যখন মঞ্চে উঠলাম, আমি খুব নার্ভাস ফিল করছিলাম। নার্ভাস ফিল করার কারণ হচ্ছে ওখানে এত বিখ্যাত বিখ্যাত মানুষ ছিলেন, যেমন গায়ত্রী চক্রবর্তী, স্পিভাক, উনি সম্ভবত আমি তো ভুল না করি হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর। শুধু তাই না, উনি আমার বিশ্ববিদ্যালয়ে আমি যখন পড়ি মাস্টার্সে ওনার লেখা আমরা পড়েছি, উনি ছিলেন ওইখানে। তারপরে আপনার অধ্যাপক রেহমান সোবহান, তারপর মুক্তিযুদ্ধে মানে মার্কিন, ওনার নামটা আমি এই মুহূর্তে স্পষ্ট মনে পড়ছে না, ওনার হাজব্যান্ড অনেক বড় কন্ট্রিবিউশন ছিল। আরও তারপরে আমাদের সাংবাদিক খালেদ মহিউদ্দিন, আরও অনেকেই ছিলেন, অনেক বাংলাদেশের জ্ঞানীগুণী মানুষরা ছিলেন। তো সেই প্রোগ্রামের উদ্বোধক ছিলাম আমি। এটা আমার জন্য মানে সম্মানের যেমন, একই সঙ্গে নার্ভাস হওয়ার যথেষ্ট কারণ ছিল। তো আমাকে যখন আপনার বক্তব্য দিতে দিলেন, উদ্বোধকের বক্তব্য, তো তখন আমি একটা ছোট্ট ঘটনা বলেছিলাম। সেই ঘটনাটাও আমার এই নদীর সঙ্গে সম্পৃক্ত। হ্যাঁ, আমি তখন বলেছিলাম যে আমি আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের এত বড় একটা বইমেলা উদ্বোধন করতে এসে মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি, অথচ আমার মনে আছে আমি যখন ছোটোবেলায় ঢাকা যাওয়ার খুব স্বপ্ন ছিল আমার মনে হতো যে আমি কি কখনো ঢাকা যেতে পারবো। তো মনে হতো যে মনে হয় না যেতে পারবো, কারণ ঢাকা যাওয়াটা আমাদের কাছে স্বপ্নের মতো একটা ব্যাপার ছিল। তো তখন আমি কি করতাম, আমরা এই যে লঞ্চটা হচ্ছে আমাদের এখান থেকে ঢাকা যেত, তো লঞ্চের গায়ে কাদা দিয়ে আমার নাম লিখে দিতাম, যে নামটা ঢাকা যাবে। হ্যাঁ। তো এই লঞ্চটা হচ্ছে ঢাকায় যেত, যাওয়ার পরে সদরঘাটে লঞ্চটা থাকতো, থাকার পরে পরদিন হচ্ছে আবার গ্রামে যাইতো, তাই তো? তো তখন আমি পরদিন গোসল করার সময় লঞ্চের গায়ে আমার নামটা ধরে দেখতাম, যে ঢাকা ঘুরে আসলো। কি একটা অদ্ভুত শিহরণ তৈরি হইতো, মানে একটা রোমাঞ্চকর ব্যাপার। আমার মানে গুজবাম্প হইতো যে আচ্ছা আমি যেতে পারি না, কিন্তু আমার নামটা ঢাকা শহর ঘুরে এসছে। তো তখন আমি ওই নিউ ইয়র্কের প্রোগ্রামে বসে বললাম যে সেই ছোট্ট ছেলেটা, একটা টিনটিনে কিশোর ছেলে, আদুল গায়ের, খালি গায়ের, যে নদীতে কাদা মেখে তারপরে গোসল করতে যে নাম লিখে দিয়েছিল ঢাকা যাওয়ার স্বপ্ন পূরণের জন্য, তার নাম লিখে ঢাকা পাঠিয়ে দিয়েছিল, সেই ছেলেটা এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া আর নানান দেশে নানান প্রোগ্রামে যাচ্ছি। কেন? কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে এই ভাষার জন্য, কারণ আমি এই বাংলা ভাষায় লিখি। এই ভাষা আমাকে আসলে মানুষের এত ভালোবাসা দিয়েছে যে সেই ভালোবাসা আমাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাওয়ার সৌভাগ্য করে দিয়েছে, সম্মান এনে দিয়েছে। কিন্তু আমার সেই ভাষা এবং সেই ভালোবাসা, যেই ভাষায় আমি লিখি, সেই ভাষায় যে আমি লিখতে পারছি, সেই ভাষা যে আমাকে লেখার মতো উপজীব্য দিয়েছে, অনুভূতি দিয়েছে, অভিজ্ঞতা দিয়েছে, উপলব্ধি দিয়েছে, এটা পুরোটার কারণ হচ্ছে আমার শৈশব কৈশোর, আমার সেই গ্রাম, আমার সেই কয়ারিয়া গ্রাম, আমার সেই সাহেবরামপুর, আন্ডারচর, হ্যাঁ, কালকিনি, গৌরনদী, তারপরে টর্কি, আগলঝাড়া, মাহিলারা, হোসনাবাদ, পিঙ্গলাকাঠি, এইসব, রামের হাট, তারপরে রামারপুল, মোল্লার হাট, এইসব অঞ্চলে ঘুরে ঘুরে যেই স্বপ্নময় অভিজ্ঞতা, এবং আমার প্রচুর উপন্যাসে কিন্তু এগুলোর ছায়া আছে। আমাদের দেশটাই তো অনেক সুন্দর, আর সেখানে যদি বলতে চাই যে আমাদের গ্রামটা, বিশেষ করে আপনার আমার যেহেতু পাশাপাশি গ্রাম, যে পৃথিবীতে এত সুন্দর গ্রাম বোধহয় নেই যেখানে নদী আছে, যেখানে যতদূর চোখ যায় সবুজ আর সবুজ।
আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনার যে কোনো জায়গায় সেটা যদি নদী থাকে তাহলে সেটা এমনি সুন্দর হয়ে যায়। তো বাংলাদেশ তো নদীমাতৃক দেশ। আর আমি যেই অঞ্চলগুলোর কথা বললাম বা যে এলাকাগুলোর কথা বললাম এটা পুরোটাই নদী বিধৌত আর কি। আমার কাছে মনে হয় যে যেই অঞ্চলটায় আমি বেড়ে উঠেছি, যেই জায়গাগুলোর নাম বললাম, সেই জায়গাগুলোর মানুষের জীবন, প্রকৃতি আর আমার শৈশব, এই সব কিছু কোনো না কোনোভাবে আমার আজকের সাদাত হোসাইন হয়ে ওঠা, আমার সেটা আমি, আপনি যেটা বললেন শুরুতেই যে আমি নিজেকে স্টোরি টেলার হিসেবে বলতে অনেক বেশি পছন্দ করি, কারণ আমি একই সঙ্গে সিনেমা বানাচ্ছি, গান লিখছি। আমাদের বাংলাদেশটাই তো অনেক সুন্দর, আর সেখানে আমাদের গ্রামের কথা যদি আসলে বলি তাহলে কিন্তু এই যে নদী যতদূর চোখ যায় সবুজ আর সবুজ অবারিত প্রান্তর জুড়ে, মনে হয় যে এত সুন্দর গ্রাম আর পৃথিবীতে নেই। এটা আমারও মনে হয়েছে। আমি পৃথিবীর বহু দেশে গেছি, হ্যাঁ। তো যাওয়ার পরে আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমার গ্রামের চেয়ে সুন্দর আর কোথাও নেই। আমি গত বছর অনেকগুলো প্রোগ্রামে বাংলাদেশ ব্রাসেলস এম্বাসির প্রোগ্রামে গিয়েছিলাম বেলজিয়ামে। তো তারপরে আরও অনেকগুলো দেশে যাওয়া হয়েছে, অনেকগুলো প্রোগ্রাম ছিল, প্যারিস, ফ্রাঙ্কফুর্ট, তারপরে রোম, আরও অনেক জায়গায়। তো মানুষ ইউরোপ গেলে তাদের একটা স্বপ্ন থাকে না যে ইসে যেতে হবে, কী বলে এটাকে, সুইজারল্যান্ড। তো সুইজারল্যান্ডে যখন আমি গেলাম, যাওয়ার পরে এখানে ইন্টারলেকের নামে একটা জায়গা আছে। তো সেখানে যাওয়ার পরে আমার কাছে একটা অদ্ভুত ব্যাপার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে এটা পৃথিবীর একটা জায়গা নাকি এটা অন্য কোনো জগৎ। তো আমি তখন আমার ওয়াইফের সঙ্গে আমার ফোনে কথা হচ্ছিল, তো ও বলছিল যে তোমার কেমন লাগছে। আমি বলছি যে খুবই ভালো লাগছে, মানে ভালো লাগছে মানে এর চেয়ে সুন্দর জায়গা আমি আর কখনো দেখি নাই। তো বলছে যে তোমার কি ওখানে থেকে যেতে ইচ্ছা করতেছে? তাই বললাম যে না। তো বললো কেন, এত সুন্দর একটা জায়গা সেখানে তোমার থেকে যেতে ইচ্ছা করতেছে না? প্রায় বললাম যে না। বললো কেন? আমি বললাম কারণ আমি এখানে শান্তি পাচ্ছি না। পরে বললো যে কেন শান্তি পাচ্ছ না, যেখানে যা সুন্দর তাই তো শান্তির। পরে আমি বললাম যে না, যা সুন্দর তা শান্তির না, বরং যা শান্তির তা হচ্ছে সুন্দর। তো ও আমার কথাটা শুনে একটু কনফিউজড হয়ে গেছে। ও বললো যে এটার মানে কি? আমি বললাম ধরো কথার কথা যে আমি কোনো একটা মেয়ে, সে অদ্ভুত রূপবতী, তো সেই মেয়েটার প্রতি আমার একটা ভয়ঙ্কর রকমের আসক্তি, অবসেশন বা প্রেম তৈরি হয়েছে। আমি তার কাছে গেলাম, যাওয়ার পরে কিছুদিন পর আমার মনে হলো যে আমি সেখান থেকে শান্তি পাচ্ছি না। সেটা মেয়েদের ক্ষেত্রেও পুরুষের সাপেক্ষে একই ব্যাপার হতে পারে। আবার অনেকেই মানে বলবেন যে মুগ্ধতাটা শেষ হয়ে যাওয়া, কাছাকাছি ঠিক যাওয়ার পরে। মুগ্ধতা শেষ হয়ে যাওয়ার ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে কোনো কারণে যদি যাওয়ার পরে আমার কাছে মনে হয় যে আমি সেখানে শান্তি পাচ্ছি না, সে নারীটি হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, কিন্তু আমার যদি যাওয়ার পরে আমি মানসিকভাবে শান্তি অনুভব না করি, আমি যদি স্বস্তি না পাই, তাহলে একটা সময় ওই সবচেয়ে রূপবতী নারীটিকেও আমার কাছে আর সুন্দর মনে হবে না। কিন্তু আবার হয়তো আমাদের যে প্রচলিত ভাবনার যে সৌন্দর্যের সংজ্ঞা আছে, সেই সংজ্ঞায় হয়তো সুন্দরী নয় এরকম একটা নারীর কাছেও হয়তো আমি যাওয়ার পরে আমার মানসিকভাবে আমি প্রচণ্ড রকমের শান্তি পেতে পারি তার কাছে যাওয়ার পরে। আর সেটা তার কাছে আমি প্রচণ্ড স্বস্তি পেতে পারি, স্থিরতা অনুভব করতে পারি। তারপরে এক সময় তাকিয়ে আমার কাছে মনে হবে পৃথিবীর সবচেয়ে রূপবতী নারী। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে যা সুন্দর তা শান্তির নাও হতে পারে, কিন্তু যা শান্তির তা অবশ্যই সুন্দর হয়ে যায়। তো এই কথাটা আমি তখন বলেছিলাম এই কারণে যে আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর সুন্দর জায়গায় আমি যাওয়ার পরেও আমার কাছে মনে হয়েছে আমার গ্রাম হচ্ছে আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা, কারণ ওই যে ওইখানে আমি সেই শান্তিটা পাই, সেই স্বস্তিটা কিংবা স্থিরতাটা পাই। একদমই তাই। আর এবার একটু যেতে চাই যে এই যে শৈশব কৈশোরের পুরো গল্পটা শুনলাম এবং মনে হলো আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তারা সবাই আমাদের সাথেই ঘুরে আসলো, মানে একদম সেই মনে হচ্ছে স্মৃতির নৌকায় চড়ে। তো লেখালেখিটা একদম কাগজে কলমে লেখালেখিটা কখন থেকে শুরু হয়েছিল বা প্রকাশ পেয়েছিল বা সবাই জানলো? আমার এই লেখালেখির গল্প আমি আসলে এত বলেছি, ছোটবেলা থেকেই লিখতাম। তারপরে কাগজে কলমে ভাবে আমার মানে কোনো পত্র পত্রিকায় প্রকাশিত আসলে খুব অল্প বয়সে হয়নি। তবে একটা স্কুল ম্যাগাজিন, স্কুল ম্যাগাজিন, আমাদের স্কুলে আচ্ছা। স্কুল ম্যাগাজিনের ওই প্রচলন ছিল না। তবে কলেজে এরকম একটা দেয়ালিকা আমরা করেছিলাম হাতে লেখায়, সেখানে সম্ভবত প্রথম প্রকাশিত হয়েছিল। এর আগে একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে আমার মনে আছে আমার নাম আমার খুব ছাপার অক্ষরে দেখতে ইচ্ছা করতো। তখন আমি পত্রিকার বিভিন্ন অক্ষর কেটে কেটে আমার নামের মধ্যে যে অক্ষরগুলো আছে সেগুলো কেটে কেটে ভাতের আঠা দিয়ে পাশাপাশি লাগিয়ে প্রথম নিজের নাম ছাপার অক্ষরে দেখার শখ আচ্ছা। মিটিয়েছিলাম আর কি। এই আর তারপরে বিশ্ববিদ্যালয়ে এসে লেখালেখি একভাবে ছেড়েই দিই, কারণ আমার পার্সোনাল লাইফে কিছু স্ট্রাগল ছিল, আরও নানান কিছু বিষয় ছিল। একটা সময় গিয়ে লেখালেখি ছেড়ে দিই। তো যখন আমি লেখালেখি ছেড়ে দিলাম তখন যেটা হয় যে
ভুলেই গেছিলাম যে আমি লেখালেখি করতাম। আর ওই সময় আমার বাবা স্ট্রোক করে ওনার ডান দিকটা প্যারালাইজড হয়ে যান, যার ফলে আমাকে প্রচুর জীবন যুদ্ধে আসলে নামতে হয়। আমার মনে আছে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে এনজিওগুলোর যে মাঠ পর্যায়ে ডাটা সার্ভেয়ারের কাজ করতাম, হ্যাঁ। কারণ আমার তখন একই সঙ্গে পড়াশোনার খরচ চালাতে হবে, অন দ্য আদার হ্যান্ড হচ্ছে আমার বাবা মায়ের বা পরিবারের দায়িত্ব নিতে হবে। তো এইসব কারণে লেখালেখি থেকে একটা দূরত্ব তৈরি হয় এবং আমি ভুলেই গিয়েছিলাম যে আমি লিখতাম। তারপরে অনেক বছর পরে আমার ধারণা যে আই ওয়াজ ডেস্টাইন্ড টু বি আ রাইটার, মানে কোনো না কোনোভাবে হয়তো সৃষ্টিকর্তা লিখে রেখেছিলেন যে আমি লেখকই হব, যার ফলে আমি একটা সময় গিয়ে ফটোগ্রাফি করতে শুরু করলাম। সেই ফটোগ্রাফি করতে গিয়ে আবার লেখালেখির সঙ্গে আমার সম্পৃক্ততা, এবং আমার প্রথম বই কিন্তু ফটোগ্রাফি। তখন আমি জানতাম না যে আমি লেখক। আমার প্রথম বইয়ের নাম হচ্ছে গল্প ছবি, এবং সেটি প্রকাশিত হয়, এবং সেটি প্রকাশের পর যেটা হয় যে ছবির সঙ্গে কিছু গল্প ছিল, সেটা মানুষ খুব পছন্দ করে, এবং তারপর সেখান থেকে আমার আসলে আবার লেখালেখিতে ব্যাক করা। এবং যখন 2015 সালে আমার প্রথম উপন্যাস প্রকাশিত হয় আরশিনগর, সেটা রীতিমতো মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। সো দিস ইজ দ্য স্টোরি হাই আই। আর এবার একটু বেতারের গল্পটা আসতে চাই, যে আমাদের যাদের শৈশব কৈশোর গ্রামে কেটেছে বা মফস্বলে কেটেছে, যে আমার যেমন, আমি যদি স্মৃতির পটে একটু হারিয়ে যাই, পিছনে যাই, তাহলে কিন্তু মনে হয় যে বিজ্ঞাপন তরঙ্গে এখন শুনবেন এই গান ওই গান, এরকম যে দুপুরবেলা সবার ঘরে কিন্তু মানে তখন ট্যাপ রেকর্ডার, হ্যাঁ, রেডিওটা কিন্তু সবার বাসায় চলতো। তো আপনার অভিজ্ঞতা বা আপনার স্মৃতিতে রেডিও নিয়ে কি আছে, বেতার নিয়ে কি আছে? লিজা, মানে আমি খুবই খুশি হয়েছি এই প্রশ্নটা করার কারণে, কারণ আমি হয়তো আমি অসংখ্য ইন্টারভিউ দিয়েছি অসংখ্য জায়গায়, কিন্তু এই প্রশ্নটা সম্ভবত আমার ভেতরে খুব অস্থিরতা নিয়ে, ব্যাকুলতা নিয়ে অপেক্ষা করছিল এই উত্তরটা দেওয়ার জন্য। আমার জীবনে রেডিওর একটা বিশাল ভূমিকা আছে। আজকের এই সাদাত হোসাইন হয়ে ওঠার পেছনে রেডিওর একটা বিশাল ভূমিকা আছে, বেতারের একটা বিশাল ভূমিকা আছে। সেই গল্পটা আমি আসলে বলতেই চাই। সেটা হচ্ছে, আইনস্টাইনের একটা বিখ্যাত উক্তি আছে যে ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দেন নলেজ, মানে কল্পনা শক্তি হচ্ছে আপনার জ্ঞানের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই কথাটা আমি না অনেক পরে এসে বুঝেছি, কারণ এখনকার সময়ে মানুষ যখন বইয়ের থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে, তখন অনেকেই প্রশ্ন করে যে এই যে মানুষে তো সিনেমা দেখছে, ফেসবুকে রিলস দেখছে, আপনার ইউটিউবে অনেক কিছু দেখতে পাচ্ছে, তো মানুষ কেন বই পড়বে? বইতে তো এগুলো দেখা যায় না। এই যে বইতে দেখা যায় না, এই ভাবনাটা যখন মানুষ বলেন, তখন আমি কিভাবে জিনিসটাকে দেখি যে কেন মানুষের বই পড়া দরকার, এই এত এত দৃশ্যময়তার যুগেও কেন মানুষের বই পড়া দরকার। সেটার কারণ হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন যে একটা বাচ্চা যখন বই পড়ে, সে যদি পড়ে একটা পঙ্খিরাজ ঘোড়ার কথা, বা একটা ধরেন রূপকথার কোনো একটা জগতের কথা, বা সুন্দর একটা নদীর কথা, সুন্দর একটা গ্রামের কথা সে যখন পড়ে, তখন সেটি কিন্তু সে তার মানে চর্মচক্ষে দেখতে পায় না, সে তার চোখে কিন্তু সেটি দেখতে পায় না। তাকে কি করতে হয়? তাকে তার মনের চোখে সেটাকে কল্পনা করতে হয়। অর্থাৎ সে সেই দৃশ্যটা কিংবা কোনো একটা ঘটনার বর্ণনা পড়ে সেটাকে সে তার কল্পনার জগতে মনের মাধুরী মিশিয়ে কল্পনা করতে থাকে। এবং মানুষের কল্পনার জগৎ কিন্তু অসীম, সেখানে কিন্তু কোনো মানে বাধ্যবাধকতা নেই। কিন্তু আপনি যখন একটা সিনেমা দেখবেন টেলিভিশনে বা মোবাইল ফোনে, তখন কিন্তু ওই নদীটাকে আপনি দেখতে পাচ্ছেন, আপনি ওই পাহাড়টাকে দেখতে পাচ্ছেন, আপনি ওই পঙ্খিরাজ ঘোড়াটাকে দেখতে পাচ্ছেন, আপনি মানুষটাকে দেখতে পাচ্ছেন। তার মানে আপনার কল্পনা করার কোনো সুযোগ কিন্তু নাই, কারণ আপনার কল্পনা করার যে অসীম ক্ষমতা, সেটাকে রুদ্ধ করে দিচ্ছে ওই দৃশ্যটা, কারণ ওই দৃশ্যটাই হচ্ছে আপনার কাছে উপস্থাপন করছে যে এটা কেমন হওয়া উচিত। কিন্তু আপনি বই পড়লে আপনার সেই কল্পনার জগৎ অসীম হয়ে যাচ্ছে। একটা খুব সিম্পল উদাহরণ দিই আমি, ধরেন আমরা সিনেমা হলে 1000 মানুষ একটা সিনেমা দেখছি। এখন এই যে 1000 মানুষ সিনেমা হলে একটা সিনেমা দেখছি, আমরা কিন্তু ওই সিনেমার নায়িকা কীরকম হতে পারে সেটা 1000 মানুষ একটা দৃশ্যই দেখছি, ওই নায়িকার সৌন্দর্যের একটা প্যাটার্নই আমরা দেখছি, একটা শেপেই আমরা দেখছি, আমরা কিন্তু তার বাইরে চিন্তা করতে পারছি না, কারণ আমাদের সামনে সেটাকে স্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে যে একটা সুন্দরী রমণী হচ্ছে এরকম হয়,
বা একটা সুন্দর নদী এরকম দেখাচ্ছে, এরকম একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সেটা এরকম হতে পারে। এবং এই 1000 মানুষ এই একটা দৃশ্যই আমরা দেখছি, আমাদের কিন্তু এই দৃশ্যের বাইরে চিন্তা করার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা 1000 মানুষ যদি একটা বই পড়ি এবং সেই বইতে যদি একটা সুন্দর নায়িকা চরিত্রের বর্ণনা থাকে, সুন্দর নায়ক চরিত্রের বর্ণনা থাকে, সুন্দর একটা মাঠের বর্ণনা থাকে, নদীর বর্ণনা থাকে, পাহাড়, আকাশ কিংবা প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা থাকে, তাহলে এই 1000 মানুষ যখন বইটা পড়বে, প্রত্যেকে মানুষ আলাদা আলাদা করে সেই দৃশ্যটাকে কল্পনা করতে পারবে। অর্থাৎ 1000 মানুষ আলাদা আলাদা 1000 রকমভাবে সেই জিনিসটাকে কল্পনা করবে। তার মানে প্রত্যেকের ইমাজিনারি ওয়ার্ল্ড বা কল্পনার জগৎ হচ্ছে বিস্তৃত হচ্ছে, অসীম হয়ে যাচ্ছে, বৈচিত্র্যময় হয়ে যাচ্ছে। এই কারণে বই পড়াটা জরুরি, বিশেষ করে শিশুদের জন্য, তরুণদের জন্য, কারণ তাদের কল্পনা জগৎ বিস্তৃত করতে বইয়ের কোনো বিকল্প নেই। আমি বেতারের আলোচনায় কেন বইয়ের কথা বললাম সেটা আবার ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে যে আমি যে গ্রামে বড় হয়েছি সেখানে কিন্তু ইলেকট্রিসিটি ছিল না, সেই অর্থে টেলিভিশন ছিল না, পত্রিকা ছিল না। তো আমার বাবা ঢাকা থেকে একটা রেডিও এনেছিলেন, 2 ব্যান্ডের রেডিও। তো আমাদের যেহেতু বিনোদনের অপশন অত বেশি ছিল না, ওই রেডিওটা আমার মা ব্যাটারি বাঁচিয়ে শোনার জন্য, উনি তখন অনেক রাতে আব্দুল আলিমের, আব্বাসুদ্দিনের একটা পল্লীগীতির একটা প্রোগ্রাম হতো নিশুতি নামে, অনেক রাতে। এবং আমার মা, আমার মনে আছে যে ব্যাটারির, সে কার কাছে যেন শুনেছিল যে ব্যাটারি খুলে রাখলে চার্জ হচ্ছে, খুলে ভেজা গামছা দিয়ে পেঁচিয়ে রাখলে তাহলে চার্জ সহজে ফুরায় না বা রিচার্জ হয়, জন্য উনি ব্যাটারি খুলে এই ভেজা গামছা দিয়ে পেঁচিয়ে রাখতেন। হ্যাঁ, ওই অনেক রাতে নিশুতি শোনার জন্য। আর আমি কি করতাম, আমার মায়ের অনেক কিছুই আমি পেয়েছিলাম, মানে তার এই শখ। তার মধ্যে একটা ছিল প্রতি শুক্রবার, আমি জানি না এখন যারা আছেন তারা বা রেডিও শোনেন যারা, তারা বলতে পারবেন, প্রতি শুক্রবারে জুম্মার নামাজ পড়ে দৌড়ে আমি বাড়িতে আসতাম, কারণ তখন 2:30টার সময় খুলনা বেতার কেন্দ্রে একটা নাটক হতো আধা ঘন্টার, সেই নাটকটা আমাকে শুনতেই হবে। আর 3টায় হতো ঢাকা বেতার কেন্দ্রে একটা নাটক হতো, সেটা ছিল 45 মিনিটের। এই দুটো নাটক শোনার জন্য জুম্মার নামাজ পড়ে এসে ভাত খেয়ে আমি কান, মানে কি বলে, উৎকর্ণ হয়ে বসে থাকতাম এটা শোনার জন্য। শুধু তাই না, আপনার মনে আছে কিনা বা যারা একটু আমাদের বয়সী আছেন, খুলনা বেতার কেন্দ্রে ইজ্জত আলী আর সুরত এরকম 2টা চরিত্রের নাটিকা হতো, খুবই জনপ্রিয় ছিল। মানে এত জনপ্রিয় ছিল, ওরা ওই খুলনার আঞ্চলিক ভাষায়, এর মধ্যে সুরত ছিল সম্ভবত নেগেটিভ ক্যারেক্টার আর ইজ্জত মানে যে কোনো একজন নেগেটিভ ক্যারেক্টার, এবং এত দুর্দান্ত, মানে এটা যিনি লিখেছিলেন এই নাটিকাটা, ওনার নামটা আমার মনে আছে, এই মুহূর্তে মনে করতে পারছি না, বাট ইউটিউবে এখনো পাওয়া যায়, ইজ্জত আলী এবং সুরত। এবং এত অসাধারণ উদ্ভাবনী, মানে রেডিওর যে ভূমিকা মানুষের জীবনে কত প্রবল ছিল, এটা আমি বিশ্বাস করি। তো আমি কেন বললাম যে আমার আজকে লেখক হয়ে ওঠার পেছনে এই বেতারেরও একটা ভূমিকা আছে, সেটার কারণ হচ্ছে যখন আমি রেডিওতে এই নাটকগুলো শুনতাম তখন তো সেই দৃশ্যগুলো আমি দেখতে পেতাম না। যখন ধরেন কোনো একটা ঘোড়া ছুটে যাচ্ছে, সেই শব্দটা আমি শুনতে পেতাম, শুনে কিন্তু আমাকে সেটা ইমাজিন করতে হতো, কল্পনা করতে হতো যে ঘোড়াটা কিভাবে দৌড়াচ্ছে, কোনো একটা ছেলে কথা বলছে, কোনো একটা কিশোর কথা বলছে, কোনো একটা কিশোরী বা নারী কথা বলছে, তার কণ্ঠস্বর শুনে আমাকে কিন্তু সেটা কল্পনা করতে হতো। এই নাটকের মধ্যে যখন একটা নৌকা যাচ্ছে তখন কি করতে হতো, নয়েজের মানে অ্যাম্বিয়েন্স সাউন্ডের মধ্য দিয়ে সেই নৌকা চলার শব্দটা ক্রিয়েট করতে হতো, বৈঠার শব্দ তৈরি করতে হতো। ঝড় হচ্ছে, ঝড়ের যে হাওয়া, এগুলো যখন আমি শুনতাম, আমার কিন্তু ওই শব্দ শুনে রাতের বেলা বা দুপুরবেলা আমার গায়ের মধ্যে গুজবাম্প হতো, যখন ভয়ঙ্কর একটা মিউজিক ব্যবহার করা হতো। এইটা কি করেছে, আমার ধারণা এইটা ওই গ্রামে বসে আমার কল্পনার জগৎকে অসীম করেছে। আমার কল্পনার জগতে আমি সেই দৃশ্যময়তাগুলো কল্পনা করতে শিখে গেলাম। সুতরাং রেডিও আমার কাছে মনে হয় বই পড়ার মতোই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, রেডিও শোনা, কারণ এটা হচ্ছে মানুষকে ওই কল্পনাপ্রবণ হতে সহায়তা করে, মানুষের কল্পনার রঙিন জগৎটাকে বিস্তৃত করে তোলে। এটা হচ্ছে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। শুধু তাই না, অনেকেই হয়তো এখন ভুলে গেছে 1997 সালে যখন বাংলাদেশ আইসিসি ট্রফি জেতে, তখন বলা হতো যে মুক্তিযুদ্ধের পরে আইসিসি ট্রফি জয় হচ্ছে আমাদের সবচেয়ে গৌরবময় অধ্যায়, কারণ আইসিসি ট্রফি জেতার মধ্য দিয়ে আমরা তখন আপনার বিশ্বকাপে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করি। এবং পুরো বাংলাদেশের সব মানুষ মনে হয় সারাক্ষণ কানের রেডিও নিয়ে বসে থাকতো। মানে আমার মনে আছে রাস্তা দিয়ে মানুষ হাঁটতো কিন্তু তার একটা হাত থাকতো কানের কাছে, কারণ ছোট্ট 2 ব্যাটারির যে রেডিও আছে কাঁধের উপরে, কানের পাশে থাকতো, হ্যাঁ, চেপে ধরে ধরে হাঁটতো আর চিৎকার করতো। মানুষ হাতে হাঁটতেছে একা, হঠাৎ করে থেকে চিৎকার করছে, কারণ কি, কারণ হয়তো ছক্কা মারছে বা আউট হয়েছে, রাইট। অ্যান্ড
আনবিলিভেবল, ওই সময়কার অনুভূতিটা আমি আসলে প্রকাশ করতে পারবো না। তো এই যে নানান ঘটনা, এই ঘটনাগুলো আমার বেড়ে ওঠার সঙ্গে এত ওতপ্রোতভাবে ইনভলভ বাংলাদেশ বেতার, যে সেটা আমার কাছে মনে হয়েছে আমার সময়ে, আমার সমসাময়িক আরও অনেকের কাছে এটা অসাধারণ ব্যাপার। মানে এই বেতার আমাদের মনন বিকশিত হওয়ার কিংবা গঠিত হওয়ার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রেখেছে। এবং অনেকেই হয়তো এখন বেতারের ইম্প্যাক্টটাকে অস্বীকার করতে চান বা গ্রহণ করতে চান না, কিন্তু আমি আজকে এইখানে এসে একটা কথা বলে যাই যে সামনে যে সময়টা আসছে, নতুন করে আবার মানুষ শ্রুতি, অডিবল জিনিসের প্রতি মানুষের আগ্রহ আবার বাড়তে শুরু করবে। কেন? আপনি দেখবেন এখন বই যে মানুষ পড়তো সেটারও এখন একটা অডিও ভার্সন হচ্ছে, অডিও বুক হচ্ছে। মানুষ এখন, আমি দেশের বাইরে প্রচুর দেশে আমি গিয়েছি, গিয়ে দেখেছি মানুষ সারাক্ষণ কানে হেডফোন নিয়ে কি গান শুনছে, না শুনছে যে তারা বই পড়া শুনছে, বা স্পটিফাই আসছে, যেটার কারণে মানুষ কিছুদিন আগে দেখছেন যে সব গানের কিন্তু মিউজিক ভিডিও হতো। মানুষ গান দেখার চেয়েও, শোনার চেয়েও অনেক বেশি দেখার জিনিস হয়ে উঠছিল, কিন্তু এখন কিন্তু আবার স্পটিফাই সেই গানটাকে শোনার জায়গাটা নিয়ে এসছে। তো আমার কাছে মনে হয় যে সামনের পৃথিবী নতুন করে আবার বেতারের হতে যাচ্ছে, অডিওর হতে যাচ্ছে। কারণ আপনি যখন একটা নিঃসঙ্গ রাতে, ধরেন আমার মনে আছে গ্রামে শীতের সময় আপনার সব কিছু খুব শুনশান থাকতো, তখন টিনের চালে টুপটুপ করে শিশিরের শব্দ শোনা যেত, বুকের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হইতো। ঠিক ওই সময় যখন চারপাশ একদম মানে নৈশব্দে পরিপূর্ণ, ঠিক ওই সময় আব্দুল আলিমের ধরেন একটা বুক চিরে দেওয়া গানের শব্দ, ওই অনুভূতিটা আসলে আপনি বসে বসে যত সিনেমায় সবচেয়ে এআইর বা 4D 5D 7Dর ভিজুয়ালও দেখেন, আপনি ওইভাবে হচ্ছে অনুভূতি তাড়িত হতে পারবেন না, যেটা রেডিও আপনাকে করতে পারতো। কারণ রেডিও হচ্ছে মানুষকে অনুভূতির সর্বোচ্চ নিমগ্নতার জায়গায়, মানে শ্রুতি মানুষকে নিয়ে যেতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে বেতারের এই ভূমিকা আমার ব্যক্তি জীবনে, আমার লেখালেখির জীবনে, আমার কল্পনাপ্রবণ মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে যে অসীম ভূমিকা আছে, আমার মতো আরও অসংখ্য মানুষের আছে, এবং সামনে আবার আরও অসংখ্য মানুষের জীবনে এই ভূমিকাটা বেতার রাখবে, এটা আমার মনে হচ্ছে। নিশ্চয়ই আমাদের দর্শক শ্রোতা যারা শুনছেন, এই যে যাপিত জীবনে চলার পথে বেতারের যে ভূমিকাটা, এবং আপনি আপনার জায়গা থেকে যে অভিজ্ঞতার কথাটা বললেন, এটা নিশ্চয়ই যারা শুনছেন, যারা দেখছেন, তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেও হয়তো খুবই গুরুত্ব বহন করবে। কারণ জীবনের প্রতিটা ধাপে ধাপে কিন্তু আমাদের বিভিন্ন অভিজ্ঞতা নিয়েই বর্তমানে ভবিষ্যতের পথে চলতে হয়। একটু শ্রোতা দর্শকের কাছে যাব, যে প্রিয় শ্রোতা, প্রিয় দর্শক, শুনছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন একান্ত ভুবন অনুষ্ঠান। আর একান্ত ভুবন অনুষ্ঠানে আছেন আমাদের প্রিয় কবি, সাহিত্যিক, গল্পকার সাদাত হোসেন। আবারও যাব আপনার কাছে, যে এবার একটু দেশ ছেড়ে একটু বিদেশে যেতে চাই, যে প্রবাসী বাঙালিরা যারা বিশ্বের বিভিন্ন দেশে আছেন, এবং আপনিও লেখালেখির সুবাদে বিভিন্ন দেশে গিয়েছেন, বাংলা ভাষাভাষী বিভিন্ন মানুষের সাথে আপনি তাদের জীবনযাপনটা সেখানে দেখে এসেছেন। তো এই যে পৃথিবীর যেখানেই বাঙালিরা থাকুক, এই যে এক টুকরো বাংলাদেশ বহন করা এবং দেশের প্রতি দূর থেকে যে ভালোবাসা, মমত্ববোধ, যে টান, এবং এই যে বাংলা ভাষাভাষী লেখালেখি, এগুলোর প্রতি তাদের যে অনুভূতি, এবং আপনি যাবার পরে সেই অভিজ্ঞতাটা একটু জানতে চাই। এটা মানে আমার অভিজ্ঞতা হয়েছে এটা, যে আমরা যারা বাংলাদেশে বসবাস করি তাদের চেয়ে যারা দেশের বাইরে থাকেন, মানে প্রবাসে থাকেন, তারা আমাদের দেশকে আমাদের চেয়ে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি। মানে এটা যে তারা কি পরিমাণ ভালোবাসেন এটা বোঝানো যাবে না। আমি গত বছর সুইজারল্যান্ডের জুরিকে গিয়েছি। তো জুরিক থেকে আধা ঘন্টা দূরত্বের একটা শহর আছে, নাম হচ্ছে রিক্টার্সভিল। অদ্ভুত সুন্দর একটা শহর, মানে পাহাড়ের গায়ে একটা শহর, এবং সঙ্গে একটা সুন্দর লেক, নীল পানির। লেকের ওই পাশে হচ্ছে আপনার আল্পস পর্বতমালা, আল্পস পর্বতমালার চূড়াতে হচ্ছে আপনার বরফ জমে আছে, সূর্য এসে পড়ছে, দেখে মনে হচ্ছে মানে রিফ্লেক্ট হচ্ছে, মানে একটা স্বপ্নের মতো একটা জায়গা। তো রিক্টার্সভিলে আমি যেই বাড়িতে ছিলাম, এটা ছিল কেয়া আপুদের বাসা। কেয়া আপুর সঙ্গে আমার এর আগে কোনো পরিচয় হয়নি, উনি আমার বইয়ের পাঠক, সেই সূত্রে ওনার সঙ্গে আমার পরিচয়। তো উনি, ওনার হাজব্যান্ড, ভাইয়া, উনি আর দুইটা বাচ্চা থাকে। তো আমি যখন গেলাম প্রথমবার মতো, আমি গিয়ে ওনার বাসার দরজা খুলে ঢুকলাম। ঢুকেই প্রথমে দেখি যে একটা সম্ভবত বড় একটা আলমিরা, সেই আলমিরাটা অর্ধেকটা হচ্ছে বাংলাদেশের পতাকা দিয়ে মোড়ানো, মানে লাল সবুজের পতাকা আছে টানানো। আচ্ছা, ভালো কথা। আমি দেখি না, আমার একটা অদ্ভুত অনুভূতি হয়েছে যে সুইজারল্যান্ডের জুরিক থেকেও এত দূরে একটা মানে জায়গা,
যেখানে হয়তো পুরা ওই শহরে হয়তো 2-3 জন বাঙালি থাকতে পারেন, তিনি ঠিক কতটা মমতা নিয়ে, কতটা ভালোবাসা নিয়ে বাংলাদেশের পতাকা টানিয়ে রেখেছেন তার ঘরে। আচ্ছা, খেতে বসলাম, দেখি মাটির শানকিতে ভাত দিলেন খেতে, হ্যাঁ, মাটির গ্লাস। আমি তো না খুবই মুগ্ধ হয়ে গেলাম। তো আমি ভাত খেলাম কি দিয়ে, আমাদের মানে বেগুন ভাজি, মলা মাছের মতো একটা ছোট মাছের চচ্চড়ি, তারপরে ডাল ভর্তা, আলু ভর্তা, ভাত খেলাম। ভাত খেয়ে দেখি আমার সুন্দর করে আমার চেয়ারের উপর নতুন একটা গামছা রাখা আর কি, ঠিক আছে। তো আমি সেই গামছাটা হাতে মুছলাম, এরপর দেখি আমাকে সুন্দর একটা লুঙ্গি দেওয়া হয়েছে পরার জন্য। হ্যাঁ, আমি না বিশ্বাস করি, আমার কাছে মনে হয়েছে কি যে বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরের এরকম একটা জায়গায় আমি নাই। আমি মনে হয় আমার বাংলাদেশেই কোনো একটা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছি। তারপরে দেখলাম যে তাদের সে সুন্দর করে সাজানো, ধরেন রিক্সার মিনিয়েচার, তারপরে হচ্ছে আপনার ধানের শীষ, তারপরে হচ্ছে নৌকা, তারপরে হচ্ছে আপনার লাঙল, তারপরে হচ্ছে যে মাথায় যে পড়ে না, মাথাল যেটা পরে কৃষকরা, সেটা মানে বাংলাদেশের পুরোপুরি বাঙালিয়ানা। হ্যাঁ, বাংলাদেশের গ্রামীণ জীবনের সঙ্গে সম্পৃক্ত যেই জিনিসগুলো আছে, প্রত্যেকটা জিনিস সেখানে আছে। আমি দেখে আমার এত মুগ্ধ হয়েছে আমি, এবং আমার কাছে মনে হয়েছে যে এত হাজার হাজার মাইল দূরে একটা মানুষ কিভাবে তার দেশকে ধারণ করে বুকের ভেতরে, এটা অসাধারণ। আর আপনি যেটা বললেন যে বাংলাদেশকে ভালোবাসা বা আমি লিখছি, আমার কাছে মনে হয় কি যে আমি পৃথিবীর সবচেয়ে মানে গর্বিত কিংবা সুখী মানুষ এই কারণে যে আমি এই ভাষায় লিখতে পেরেছি, কারণ এই ভাষার প্রতি, এই দেশের প্রতি মানুষের যে ভালোবাসা, এটা আমাকে সবসময় মানে বিস্মিত করেছে। আমার একটা ঘটনা আমি বলতেই চাই, সেটা হচ্ছে আমি গেছিলাম জার্মানির ফ্রাঙ্কফুর্টে একটা প্রোগ্রামে। তো ওই প্রোগ্রামে একটা ভাইয়া উনি এসেছেন, উনি থাকেন সম্ভবত কার্লসরু নামে একটা জায়গা জার্মানির। তো উনি এসে আমাকে বললেন যে আমার খুবই মানে মনটা খারাপ। কেন? বললো যে আমার ওয়াইফ, উনিও আসতে চেয়েছিলেন প্রোগ্রামে, ছুটিও নিয়েছিলেন, কিন্তু কোনো একটা কারণে ওনার ছুটিটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ উনি আসতে পারেননি। তো আমারও মন খারাপ হয়ে গেল যে এত আশা করেছিলেন। তো আমি এরপরে ওইখান থেকে যে সুইজারল্যান্ডে চলে গেলাম। জার্মানি থেকে ফ্রান্স, প্যারিস গেছি, ওইখান থেকে সুইজারল্যান্ডে। তো যেদিন সুইজারল্যান্ডে চলে আসবো, মিলান যাব, তার আগের দিন হচ্ছে রাতের বেলা ওই ভদ্রলোক, ওই জামিল ভাই আমাকে ফোন করলেন। ফোন করে বললেন যে আপনি এখন কোথায়? আমি বললাম আমি তো জুরিখে। বললো যে আমরা একটু কালকে আপনার সঙ্গে দেখা করতে আসি। তাই আমি বললাম আপনি কালকে দেখা করতে আসেন মানে? বললো যে হ্যাঁ, আমার ওয়াইফের খুব ইচ্ছা যে আপনার সঙ্গে একটু দেখা করবে, একটা ছবি তুলবে, কথা বলবে। তাই আমি বললাম যে এখান থেকে আপনার শহর কত দূর? বললো বেশি দূর না। আমি বললাম এখান থেকে কাছে নাকি? বললো কাছেই, মাত্র 600 কিলোমিটার। ঠিক আছে। মাই গড। তো আমি বললাম যে এই 600 কিলোমিটার উনি আসবেন আমার সঙ্গে দেখা করতে, মানে এটা কোনো কথা? এটা ইট নট সাউন্ডস গুড। মানে আমার একজন লেখক হিসেবে আমার এটা একটা প্রাপ্তি, এটা আমার আনন্দ যে আমার লেখা তাকে এতটা স্পর্শ করছে যে উনি সেই জন্য সেই লেখককে, তার প্রিয় লেখকের সঙ্গে দেখা করতে আসবেন বা তার সঙ্গে ছবি তুলতে আসবেন, সেটা আমার জন্য খুবই আনন্দদায়ক ব্যাপার, একটা দারুণ তৃপ্তিকর অনুভূতি। কিন্তু অন দ্য আদার হ্যান্ড এটা আমার জন্য মানে ভাবাটা একটু কষ্টকর যে আপনি 600 কিলোমিটার গাড়ি চালিয়ে আসবেন, আবার 600 কিলোমিটার গাড়ি চালিয়ে যাবেন, একটা ছবির জন্য 1200 কিলোমিটার ড্রাইভ করাটা কোনো ভালো কথা না। মানে এটা আমার জন্য কীভাবে কষ্টকর। উনি বললেন যে আমরা তো 2000 কিলোমিটার গাড়ি চালাতে চাই। আমি ম্যাথমেটিক্স অনেক ভালো। আমি বললাম মানে? বলে আমরা তো আপনার সঙ্গে দেখা করেই চলে আসবো না, আমরা আপনাকে নিয়ে আরও 800 কিলোমিটার ঘোরাবো সুইজারল্যান্ড। এবং আপনি জানেন, আমি বলছি যে ভাই কিন্তু তাহলে পরদিন কয়টার সময় আসতে পারেন? বলছি আমরা 10টার মধ্যে চলে আসবো। তো ওনার 600 কিলোমিটার গাড়ি চালাইতে নিশ্চয়ই অনেক সময় লাগবে, কিন্তু আমি দেখি উনি 10টার সময় আসতে পারেন নাই, উনি আরও 1 ঘন্টা আগে 9টার সময় উঠে আমাকে ঘুম থেকে উঠাইছেন 9টার সময় এসে। তো এই যে 9টার সময় এসে উনি আমাকে ঘুম থেকে উঠিয়েছেন সেই কার্লসরু থেকে এসে, তারপর আমাকে নিয়ে ঘুরলেন। আমি না আই ফিল সো লাইক লাকি এবং ব্লেসড যে এই ভাষায় লেখার কারণে আমি এই ভালোবাসা পেয়েছি। সো আপনার প্রশ্নের 2টা উত্তরই হলো যে যারা বিদেশে থাকেন তারা বাংলাদেশ কীভাবে ধারণ করেন, আর একইভাবে আমি একজন লেখক হিসাবে সেখানে সেই বিদেশে বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা বাংলা ভাষার পাঠকদের কাছ থেকে কী ধরনের ভালোবাসা পেয়েছি তার একটা ছোট্ট উদাহরণ আর কি আমি দিলাম, বাট এটার মূল্য আমার কাছে অসীম। আর এবার একটু যেতে চাই কবিতায়, যে শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার কথা ভেবে। ওটার একটু প্রেক্ষাপটে আমি যেতে চাই। তোমার চোখে চেয়ে, হ্যাঁ, মানে এটার প্রেক্ষাপটটা আমি একটু যেতে চাই।
প্রথম প্রেক্ষাপট যদি বলেন সেটা হচ্ছে যে আমার কাজলের প্রতি এক ধরনের প্রবল অবসেশন আছে। শাড়ি, কাজল, টিপ, চুড়ি, এটা বাঙালি মেয়েদের অনিবার্য অনুষঙ্গ তাদের সৌন্দর্যের। এবং আমার কাছে মনে হয় না যে পৃথিবীর অন্য কোনো মানে মেয়েদের পক্ষে বাঙালি মেয়েদের চেয়ে সুন্দর হয়ে ওঠা সম্ভব, কারণ তারা তো আসলে শাড়ি, চুড়ি, টিপ, কাজল পরে না। সো এই কারণে বাঙালি মেয়েরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মানে আমার কাছে মনে হয় সুন্দর আর কি, ঠিক আছে। তো যেহেতু কাজলের প্রতি আমার অনেক অবসেশন আছে, সো আমি কাজল নিয়ে প্রচুর লিখেছি। ইনফ্যাক্ট আমার একটা বইয়ের নামই আছে কাজল চোখের মেয়ে, কবিতার বই। এছাড়াও আমার সব উপন্যাসের নায়িকারা চোখ ভর্তি কাজল পরে, শাড়ি পরে, হ্যাঁ। এবং মজার ব্যাপার হচ্ছে বাঙালি তরুণীরা সম্ভবত এই আমার লেখার মধ্যে দিয়ে কাজলকে নতুন করে মানে বেসেছে, কারণ আমি যখনই প্রচুর মানুষ আমাকে মেসেজ করেন বা ধরেন আমি বইমেলায় গিয়েছি, দেখেছি যে কেউ শাড়ি পরে এসেছে, সেই শাড়ির উপরে পুরো শাড়ি জুড়ে লেখা, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখের চেয়ে। আমি কলকাতায় ইনফ্যাক্ট গিয়েছি, ওখানেও দেখেছি যে তরুণীরা শাড়ি পরে আসছে, সেই শাড়ির মধ্যে লেখা, হাতের মধ্যে লেখা, এখানে উল্কি করা, ওই যে কি বলে ট্যাটু করা, এই কবিতার লাইন এটা, হ্যাঁ। ইনফ্যাক্ট আমি একবার বাংলাদেশের মিটফোর্ড হসপিটালে গিয়েছিলাম রোগী দেখতে, গিয়ে দেখি হসপিটালের ভেতরে বড় করে লেখা শুভ্রা শোনো কাজল চোখের মেয়ে, এরকম কিছু একটা জেনে লেখা আছে, হ্যাঁ, মানে হসপিটালের মধ্যে। তো আমি দেখে আমার কাছে মনে হয়েছে যে কোনো না কোনোভাবে আমার এই কাজলের প্রতি যেই অবসেশন, সেটা আমি অনেক মানুষের মধ্যে ট্রান্সমিট করতে পেরেছি। তো এটার ব্যাকগ্রাউন্ড বলতে কিছু না, আমার মনে হয় যে এরকম কোন এক চোখ দেখে আমি মুগ্ধ হয়েছিলাম, তখন মাথায় লাইনটা চলে এসেছিল, লিখেছি। ইনফ্যাক্ট আমাদের দেশের খুব বিখ্যাত একটা ইয়ে আছে, আপনার ওয়েব সিরিজ আছে সিন্ডিকেট, ওই যে আফরান নিশো আর নাজিফা তুষি অভিনয় করেছিলেন সম্ভব, হ্যাঁ। এবং ওই সিন্ডিকেটেও হচ্ছে এই শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কেটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে, তাকাশ কেন আকাশ কেন বুকের ভেতর আকাশ, কাজল চোখের মেয়ে তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস। এই লাইনটা হচ্ছে আফরান নিশোর ভয়েসে অনেকবার ব্যবহার করা হয়েছিল ওই সিন্ডিকেট ওয়েব সিরিজে, এবং সেটা রাতারাতি বাংলাদেশে বাংলা ভাষাভাষী দর্শকদের কাছে একটা মানে লাইক কি বলে একটা ইম্পালসিভ একটা জিনিস হয়ে গেল। সো এই কারণে এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে নিশ্চয়ই বাঙালি মেয়েরা কাজল পরতে পছন্দ করে, এবং বাঙালি ছেলেরা কাজল পরা মেয়েদেরকে ভালোবাসতে, প্রেমে পড়তে বা দেখতেও পছন্দ করে। এবং যেহেতু নানান মাধ্যমে জিনিসটা অনেক মানুষের কাছে পৌঁছে গেছে, তো এটা আমার কাছে মনে হয় যে একটা আবার ওই জোয়ারের সঙ্গে মানে আরো নতুন একটা স্রোত তৈরি করেছে, এটা আমার মনে হয়েছে। সামনে তো বইমেলা আসছে, এবং সবসময় যেটা হয় আমার একটা অভিজ্ঞতা থেকেও আমিও দেখেছি বহুবার যে সাদাত হোসাইন যেখানে যে স্টলে আছেন, মানে তরুণ প্রজন্মের বিশেষ করে, হ্যাঁ, যে উপচে পড়া ভিড়, এবং এই যে তরুণ প্রজন্মকে বইয়ের দিকে টেনে আনা, বই পড়ার প্রতি যে উদ্বুদ্ধ করা, তাদের প্রতি আগ্রহটা তৈরি করা, এই জায়গাটা। এবং সাথে বলতে চাই যে আয়োজনের তো একদম শেষ মুহূর্তেও চলে এসেছি, ফ্রেমে বাঁধার সময় সেটাও একদম শেষের দিকে। সামনে তো বইমেলা আসছে, সামনে প্রস্তুতি কি নিয়ে ব্যস্ততা এই মুহূর্তে, যদি ছোট করে? হ্যাঁ, আমি বইমেলাটা একটু অনিশ্চিত হয়ে আছে, তারপর আমি তো প্রতি বছর অ্যাটলিস্ট দুটো উপন্যাস লিখি। এই মুহূর্তে যেটা লিখছি সেটার নাম হচ্ছে নীলকণ্ঠী, তো এটা শেষ করে আর একটা উপন্যাস লিখবো। আর এর বাইরে হচ্ছে একটা কবিতার বই আনার ইচ্ছা আছে অনেক বছর, প্রায় 6 বছর সম্ভবত আমার কবিতার বই আসেনি, অর্ধযুগ। সো পাঠক খুব চাইছিলেন, নামও ঠিক করে ফেলেছি, তোমাকে চেয়েছি প্রার্থনা ও প্রেমে। আচ্ছা, সম্ভবত কবিতার বইটা করার প্ল্যান আছে। তো নীলকণ্ঠী আসছে, একটা কবিতার বই আনার প্ল্যান আছে, আর আরেকটা উপন্যাস। এটা হচ্ছে আপাতত প্ল্যান, দেখা যাক যদি সময়ের সঙ্গে বইমেলার ডেট কবে আসবে জানি না, যদি সব কিছু ঠিকঠাক থাকে আশা করি 3টা বই আসবে। সো পাঠক আশা করি আপনারা অপেক্ষা করবেন এবং আপনাদের অপেক্ষার ফল মধুর হবে, সেই প্রত্যাশা করছি। অপেক্ষা শেষে নিশ্চয়ই স্বস্তি মিলবে, কারণ এই যে কিছুটা তো হচ্ছে বলে দিয়েছেন যে দুটো বই আসবে হয়তো সামনে, এবং সেখানে কবিতাও থাকবে, মানে গল্প, কবিতা, উপন্যাস, যে যেটা পছন্দ করে মানে পছন্দ মতো পাবে আর কি। তো ফ্রেমে বাঁধার সময় সাদাত ভাই একদমই শেষের দিকে চলে এসেছি, যদি বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকার শ্রোতাদের উদ্দেশ্যে শেষ কিছু কথা বলেন।
শ্রোতাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমি যেভাবে বললাম যে আমার জীবনের এবং এই লেখক হয়ে ওঠার যাত্রার সঙ্গে বাংলাদেশ বেতারের আসলে অসীম ভূমিকা রয়েছে। তো আমার কাছে মনে হয় যে এখনও আপনারা যারা চলতি পথে গাড়িতে যাচ্ছেন, আপনারা কিন্তু এই রেডিওটাকে আপনাদের সঙ্গী করে তুলতে পারেন। শুধু তাই না, আপনারা যখন অনেক বেশি আপনাদের ফিডব্যাক, এখন নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতেও মাধ্যমে ফিডব্যাকগুলো জানানো যায়, সেই ফিডব্যাকগুলো যদি আপনারা জানান, আমার মনে হয় যে তারা অনেক বেশি অনুপ্রাণিত হবে। কারণ বাংলাদেশ বেতারের যেই ভূমিকা, সেটা আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী যে কোনো সময়, এটা আসলে অসাধারণ। তো এবং আজকে এখানে এসে আমার খুব ভালো লেগেছে যে তারা এই যে নতুনভাবে একটা প্রোগ্রাম শুরু করেছে, এবং এখানে আসার পর যারা এই প্রোগ্রামের সঙ্গে সংশ্লিষ্ট, তাদের আন্তরিকতা দেখে আমি আসলে ভীষণ মুগ্ধ হয়েছি। মানে এত আন্তরিক তারা, এবং এই আন্তরিকতা নিয়ে তারা এই প্রোগ্রামটা করছে। আমার বিশ্বাস যে বেতার নতুন করে আপনাদের মধ্যে আবার সেই ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, উদ্দীপনার জায়গা, অনুপ্রেরণার জায়গা তৈরি করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বাংলাদেশ বেতারকে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, প্রিয় দর্শক, সময় ঘড়িটা জানান দিচ্ছে নিতে হবে বিদায়। আজকের মতো নেব বিদায়। তবে হ্যাঁ, আবার একান্ত ভুবনে একান্তে প্রিয় কোনো মানুষের সাথে আলাপচারিতায় আমরা মাতবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।